ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট অফ ক্লাস 11। আজকে আমরা তোমাদের একটা সিলেবাসের অন্যতম শ্রেষ্ঠ এবং অন্যতম একটা সুন্দর কবিতা, দ্যাট ইজ দ্য সেকেন্ড কামিং, এই কবিতাটাকে নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। এই কবিতার লিখনির পিছনের অনেকটা অংশ, অর্থাৎ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমাদের অনেকটা কিছু জানতে হবে। তবেই এই কবিতাটা কবি কেন লিখেছেন বা এই কবিতাটার কি অর্থ লুকিয়ে রয়েছে সেটা আমাদের কাছে অনেকটা বেশি ক্লিয়ার হবে। কবিতাটা অনেক বেশি বাস্তব ধর্মী। কবি যে সময় কবিতাটা লিখছেন সেদিনের যুগে দাঁড়িয়ে এই কবিতাটা যতটা যুগোপযোগী ছিল, আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু এই কবিতাটা ততটাই যুগোপযোগী। আজকের দিনেও সামাজিক চিত্রপট আমরা এই কবিতার মাধ্যমে প্রস্ফুটিত হতে দেখতে পাবো। আজ বর্তমান দিনে দাঁড়িয়েও সমাজের যে ভয়াবহ পরিস্থিতি, সেই পরিস্থিতি কবি যখন কবিতা লিখছেন, অর্থাৎ কবিতাটি লেখা হয়েছিল 1919 সালে, 1919। সেই প্রেক্ষাপটেও কবির সমসাময়িক সমাজ ব্যবস্থাও কিন্তু প্রায় ভেঙে পড়েছিল। কবি কবিতাটা যখন লিখছেন 1919 সালে, তখন সেই সময় গোটা দুনিয়া জুড়ে চারটি প্রধান ঘটনা ঘটছে। যে চারটি প্রধান ঘটনা ঘটছে সেগুলোকে আমরা 1, 2, 3, 4 ভাগ করে নিয়ে বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব, কারণ কবিতাটা বুঝতে গেলে আগে আমাদের এর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটাকে বুঝে আসতে হবে। 1919 সাল, সবে সবে প্রথম বিশ্বযুদ্ধ বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে। 1914 সাল থেকে 1918 সাল যুদ্ধ শেষ হয়ে যাবার পরই সেই যুদ্ধের রেস কিন্তু সঙ্গে সঙ্গে কেটে যায় না। তারপরে সেটা যদি আবার বিশ্বযুদ্ধ হয়, সে কথা তো বলারই নাই। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে একটা ভয়াবহ পরিস্থিতি হয়েছিল। বলা হয় আনুমানিক 20 মিলিয়ন লোক এই সময় মারা গেছিল। শুধুই যে লোকজন মারা গেছিল তা নয়, প্রথম বিশ্বযুদ্ধের ফলে তৎকালীন যে সমস্ত দেশগুলো এই যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিল, সেই দেশগুলোর অধিকাংশ গ্রামাঞ্চলগুলিতে এমন কোনো পুরুষ মানুষ ছিল না যারা গোটা বা সুস্থ ছিল। কোনো না কোনোভাবে কোনো না কোনো অঙ্গ তারা হারিয়েছে বা বিকল হয়ে গেছে। তাহলে চারিদিকে শুধু রক্ত আর রক্ত ঝরা ইতিহাস সাক্ষী রয়ে গেছিল প্রথম বিশ্বযুদ্ধের পর। এটা ছিল প্রথম ঐতিহাসিক প্রেক্ষাপট, যার উপরেও দাঁড়িয়ে হয়তোবা আমাদের সেকেন্ড কামিং রচিত হয়েছে। হয়তোবা যে প্রেক্ষাপটের প্রভাব বা যে যুদ্ধের প্রভাব, প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আমরা এই কবিতার মধ্যে দেখতে পাবো। কোনো কোনো ক্রিটিক্স মনে করছেন এই কবিতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই যুদ্ধের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই কবিতাটা কবি রচনা করছেন। দ্বিতীয় প্রেক্ষাপট বা দ্বিতীয় ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি আমরা বলতে চাই, তাহলে আমাদের বলতে হবে রাশিয়ান রেভলিউশন। 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ স্তিমিত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কিন্তু সেই সময় মাথা চাড়া দিয়ে উঠেছে রাশিয়ান রেভলিউশন। রাশিয়ান রেভলিউশনে রাজতন্ত্রের পতনের দ্বারা সাধারণতন্ত্র বা গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল লেনিনের নেতৃত্বে। লেনিন নামটির সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। বলশেভিক দলের নেতা ছিলেন লেনিন। এই লেনিনের নেতৃত্বে 1919 সালে রুশ বিপ্লব বা রাশিয়ান রেভলিউশন কিন্তু ব্যাপক আকার ধারণ করে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের মাধ্যমে। এই সময় বলা হয় আনুমানিক 7 থেকে 12 মিলিয়ন লোক মারা গিয়েছিলেন। দেখো, প্রথম বিশ্বযুদ্ধে 20 মিলিয়ন লোক মারা গেলেন। প্রথম বিশ্বযুদ্ধের রক্তের চিহ্ন তখনও পৃথিবী জুড়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই রকমই পরিস্থিতিতে আবার রাশিয়াতে ঘটে গেল ভয়াবহ রক্তক্ষয়ী রেভলিউশন। চারিদিকে শুধু রক্ত আর রক্ত, এবং এই যে রক্তের চিহ্ন বা এই যে দুনিয়ার বিশৃঙ্খল অবস্থা, এগুলো কবিদের যে প্রভাবিত করবে সেই বিষয়ে আমাদের কারো দ্বিমত নাই। তৃতীয়ত যে ঘটনাটা বলা হয় সেটা হচ্ছে গিয়ে আইরিশ ফ্রিডম মুভমেন্ট। আমাদের কবি ডাব্লিউ.বি. ইয়েটস, তিনি নিজেও একজন আইরিশ কবি ছিলেন, অর্থাৎ আয়ারল্যান্ডে অধিবাসী ছিলেন। ভারতবর্ষকে যেমন ইংরেজরা তাদের অধীনস্থ করে রেখেছিল এবং তাদের শাসন চালিয়েছিল, তেমনি ইংল্যান্ড তার প্রতিবেশী দেশ আয়ারল্যান্ডের ওপরও কিন্তু তাদের শাসন কায়েম করেছিল। এই 1919 সালের সমসাময়িক সময়ে আয়ারল্যান্ডে শুরু হয় ফ্রিডম ফাইট।
আয়ারল্যান্ডের অধিবাসীরা তাদের স্বাধীনতার জন্য লড়াই করতে শুরু করে এবং ফলস্বরূপ প্রচুর মানুষ কিন্তু তাদের প্রাণ হারায়। তাহলে আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামেও কিন্তু একের পর এক প্রাণ ঝরতে লাগে এবং চারিদিকে আবার রক্ত বন্যা বইতে লাগে। এরপর আর একটি কারণ, যেটাকে প্রত্যক্ষ কারণ না হলেও পরোক্ষ কারণ হিসেবে ধরা হয় এই সেকেন্ড কামিং এ কবির বিভিন্ন ঘটনাবলী বর্ণনার পিছনে, সেটা হচ্ছে গিয়ে স্প্যানিশ ফ্লু। 1919 সালে গোটা পৃথিবী জুড়ে একটা ভয়াবহ মহামারী দেখা দেয়, যেটার নাম ছিল স্প্যানিশ ফ্লু। বর্তমানে যেমন আমরা 2019-20 সালে দেখেছিলাম, 2019 সাল থেকে আমাদের শুরু হয়েছিল করোনা মহামারী। সেই করোনা মহামারী গোটা দুনিয়া জুড়ে একটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, তার সাক্ষী আমরা থেকেছি। আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি মহামারী কি জিনিস হয়। কিন্তু করোনার থেকেও সেই সময় স্প্যানিশ ফ্লু আরো মারাত্মক আকার ধারণ করেছিল। মনে করা হয় বা বলা হয় আনুমানিক 50 থেকে 100 মিলিয়ন লোক মারা গিয়েছিল স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়ে। এবং এটাও বলা হয় যে WB ইয়েটসের স্ত্রীও নাকি এই স্প্যানিশ ফ্লুর দ্বারা আক্রান্ত হয়েছিলেন। এই স্প্যানিশ ফ্লু এতটাই নটোরিয়াস ছিল যে এটা যেমন করোনার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সাধারণত যারা কম বয়সী হয় এবং যারা শারীরিকভাবে দুর্বল বা বিভিন্ন আগে থেকে যাদের রোগ রয়েছে, বিভিন্ন সিমটমস প্রিভিয়াসলি যাদের টেন্ডেন্সি রয়েছে আক্রান্ত হওয়ার, তারাই কিন্তু বেশি আক্রান্ত হচ্ছিল। এক্ষেত্রে যুবক সম্প্রদায় বা ইয়াং ব্লাড ততটাও আক্রান্ত হচ্ছিল না, হলেও সেটা তাদের অল্পের মধ্য দিয়ে কিন্তু তারা সেরে উঠছিল। কিন্তু স্প্যানিশ ফ্লু সম্পূর্ণ উল্টো ছিল। স্প্যানিশ ফ্লু সব থেকে বেশি অ্যাটাক করতে এই সময় ইয়াং ব্লাডকে, যার ফলে ওই সময়টাতে কিন্তু যুবক সম্প্রদায় প্রায় ধ্বংসের মুখে চলে গিয়েছিল। মূলত এই 4টি ঐতিহাসিক কারণকে আমরা সেকেন্ড কামিং এ এর প্রতিচ্ছবি বা প্রভাব পড়তে দেখতে পাবো। সেকেন্ড কামিং কবিতাটা যখন আমরা পাঠ করব, দেখতে পাবো এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডগুলো এই কবিতার মধ্যে বিভিন্ন ছত্রে বা বিভিন্ন লাইনে উঠে এসেছে। বলতে গেলে এটা ছিল সেকেন্ড কামিং এর একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এই সেকেন্ড কামিং এর লেখার পেছনে আর একটা রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড রয়েছে বা রিলিজিয়াস কন্টেন্ট রয়েছে বা কনটেক্সট রয়েছে। রিলিজিয়াস কনটেক্সট হিসেবে আমরা কি বলতে পারি, কবিতার নামটি কিন্তু একটা রিলিজিয়াস টার্ম, দ্য সেকেন্ড কামিং। খ্রিস্টান মাইথোলজি অনুযায়ী খ্রিস্টানরা বলে থাকে যীশুখ্রিস্ট যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ বেথলেহেম শহরে যখন যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল, যীশুখ্রিস্ট যখন ভূমিষ্ঠ হয়েছিলেন শারীরিকভাবে, তখন সেটা ছিল দ্য ফার্স্ট কামিং, অর্থাৎ যীশুখ্রিস্ট যখন প্রথমবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করছে। এবং খ্রিস্টানরা যীশুখ্রিস্টকে ঈশ্বরের সন্তান অর্থাৎ দ্য সন অফ গড বলে অভিহিত করে থাকেন। ঈশ্বর তার সন্তানকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন পৃথিবীর পরিত্রাণের জন্য, এবং যীশুখ্রিস্টের এই প্রথম আগমনটাই ছিল দ্য ফার্স্ট কামিং। খ্রিস্টান মাইথোলজিতে আমাদের যেমন শ্রীকৃষ্ণের বাণীগুলোকে গীতার মাধ্যমে উল্লেখ করা হয়ে থাকে, তেমনি খ্রিস্টানদের যীশুখ্রিস্টের যে বাণী সেটা ওল্ড টেস্টামেন্টে বলা হচ্ছে। ওল্ড টেস্টামেন্টের লাস্ট পার্ট দ্য বুক অফ রেভিলেশনে বলা হচ্ছে যে যীশুখ্রিস্ট আবার জন্মগ্রহণ করবেন। এই দুনিয়া যখন পাপে পূর্ণ হয়ে যাবে, সেই পাপিষ্ঠ পৃথিবীকে শান্ত করতে এবং পাপ স্খলন করে শান্তির প্রতিষ্ঠা করতে যীশুখ্রিস্টের পুনরায় আগমন ঘটবে, এবং এই পুনরায় আগমনটাকেই বলা হচ্ছে দ্য সেকেন্ড কামিং। ক্রিটিক্সরা মনে করেন আমাদের কবি অর্থাৎ WB ইয়েটস এই কবিতার নামটা কিন্তু নিয়েছেন এই ওল্ড টেস্টামেন্টের শেষ পার্ট অর্থাৎ দ্য বুক অফ রেভিলেশনের বলা দ্য সেকেন্ড কামিং টার্মটা থেকে। তাই ডাইরেক্টলি অনেক ক্রিটিক্স এখানে সেকেন্ড কামিং বলতে কবিতায় যীশুখ্রিস্টের আগমনকে বুঝিয়েছেন, এটাকে বলতে চেয়েছেন বা বলেছেন যে কবি এখানে সেকেন্ড কামিং বলতে যীশুখ্রিস্টের পুনরায় ফিরে আসাকে বোঝানো হয়েছে, যেখানে যে সময় আছে যীশুখ্রিস্ট বা ঈশ্বরের সন্তান এই পৃথিবীতে শান্তির প্রতিষ্ঠা করবে। আবার কোন ক্রিটিক্স এটাকে আরো দুভাবে ব্যাখ্যা করছেন। কোন ক্রিটিক্স বলছেন প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে দাঁড়িয়ে, যেখানে প্রথম বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে, সে মতো অবস্থায় দুনিয়া জুড়ে কিন্তু আরো বিদ্রোহ চলছে। প্রথম বিশ্বযুদ্ধের ফলস্বরূপ রাশিয়ান রেভলিউশন এসেছে, রাশিয়ান রেভলিউশন এসেছে এবং আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামী আন্দোলন শুরু হয়েছে। এই সমস্ত ঘটনাগুলোকেও কিন্তু কবি ইন্ডিকেশন দিচ্ছেন এবং বলছেন এখানে সেকেন্ড কামিং বলতে হয়তোবা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কথা বলা হচ্ছে।
কবি আগে থেকে পূর্বাভাস পাচ্ছেন এই দুনিয়াতে আবারও একটা বিশ্বযুদ্ধ হবে এবং ভয়াবহ বিশ্বযুদ্ধের মাধ্যমে এই দুনিয়া একদিন ধ্বংসের পথে এগিয়ে যাবে এবং সেই দিন দুনিয়া ধ্বংস হয়ে নতুন এক দুনিয়ার সৃষ্টি হবে। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগমন, অনেক ক্রিটিক্সের মতে কবি এই কবিতায় সেকেন্ড কামিং বলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগমনকে বুঝিয়েছেন। আবার এই কবিতায় আমরা একটা টার্ম পাবো, দ্যাট ইজ স্পিরিটাস মান্ডি বলে বা স্পিরিটাস মুন্ডি বলে একটা টার্ম পাবো। এই টার্মটার দ্বারা কবি একটা দানবীয় শক্তিকে বুঝিয়েছেন, যে দানবীয় শক্তির মাথাটা মানুষের মতো এবং শরীরটা সিংহের মতো। এই দানবীয় শক্তির আবির্ভাব ঘটবে একদিন পৃথিবীতে এবং এই দানবীয় শক্তি গোটা পৃথিবীটাকে গ্রাস করবে, পদপিষ্ট করবে তার ক্ষমতা দম্ভের পদতলে। অর্থাৎ এই স্পিরিটাস মুন্ডি একদিন এই পৃথিবীতে আসবে এবং এই পৃথিবীকে ধ্বংস করবে। এই স্পিরিটাস মুন্ডির আগমনকে আবার অনেকে সেকেন্ড কামিং বুঝিয়েছেন, কবি এইটা বলতে চেয়েছেন। তাহলে সেকেন্ড কামিং কবিতার নামটার পেছনে বিভিন্ন ক্রিটিক্স বিভিন্ন যুক্তি দিচ্ছেন। কেউ কেউ বলছেন রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড থেকে দেখলে এটা জেসাস ক্রাইস্টের আসার কথা বলা হয়েছে, কেউ কেউ বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আভাস দেওয়া হয়েছে, কেউ কেউ বলছেন কোনো দানবীয় শক্তির ফিরে আসার কথা বলা হয়েছে যে সমগ্র পৃথিবীটাকে ধ্বংস করে দেবে। তাই আপেক্ষিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এই দিকগুলো বিচার করা হয়েছে এই সেকেন্ড কামিং কবিতার নামকরণের পিছনে। এবার আসি আমরা একটু কবির পরিচিতিতে। কবির নাম ডব্লিউ.বি. ইয়েটস। অলরেডি নামটা আমি তোমাদের অনেকবারই বলেছি। ডব্লিউ.বি. ইয়েটস ছিলেন একজন আইরিশ কবি, মানে আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা জন্মসূত্রে ছিলেন কিন্তু একজন চিত্রশিল্পী। তাই শৈশব থেকেই কাল্পনিক একটা ভাবধারা কিন্তু ইয়েটসের মনে বাসা বাঁধত, কারণ চিত্রশিল্পীরা কল্পনার দ্বারা তাদের চিত্র অঙ্কন করে। তাই বাবার প্রভাব কিন্তু অনেকটা ইয়েটসের মধ্যে পড়তে দেখা গেছিল। এছাড়াও তিনি ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে বিভিন্ন আইরিশ গল্প শুনতেন এবং দেশের প্রতি তার একটা অগাধ প্রেম সৃষ্টি হয়েছিল মায়ের কাছে শোনা গল্পগুলো থেকে। ছোটবেলা থেকে আমাদের ডব্লিউ.বি. ইয়েটস ছিলেন কিন্তু একটু লাজুক প্রকৃতির। বাইরে খুব একটা তিনি বেরোতেন না, তিনি মূলত বইয়ের মধ্যেই নিজেকে নিযুক্ত রাখতেন। তবে পুঁথিগত বিদ্যার প্রতি তার ঝোঁক অতটা ছিল না। তিনি বিভিন্ন ধরনের বিদ্যা বা শিক্ষা গ্রহণ করতে পছন্দ করতেন এবং ডব্লিউ.বি. ইয়েটসের কিন্তু একটা বিষয়ের উপর প্রবলভাবে ঝোঁক ছিল, সেটা হচ্ছে গিয়ে তন্ত্রবিদ্যা, জ্যোতিষশাস্ত্র। এই সমস্ত বিষয়গুলোর উপর ডব্লিউ.বি. ইয়েটসের একটা গভীর ঝোঁক ছিল এবং সেই ঝোঁক থেকেই কিন্তু বিভিন্ন তত্ত্ব বা প্রেত তত্ত্ব বা তন্ত্রবিদ্যা নিয়ে তিনি একটি বইও রচনা করেছিলেন, যেটার নাম ছিল আ ভিশন। এই কবিতায় আমরা কিছু ওই অবাস্তব কল্পনার দৃষ্টিভঙ্গি কিন্তু এই কবিতার মাধ্যমে পাবো, যেখানে কবি মনে করেন ডব্লিউ.বি. ইয়েটস মনে করতেন যে এই দুনিয়ায় প্রত্যেকটা মানুষের সঙ্গে ইন্টারলিঙ্কড, এবং এই ইন্টারলিঙ্কটা কিসের মাধ্যমে? তাদের অবচেতন মনে। এবং কবিরা এই অবচেতন মনের জগৎ থেকেই কিন্তু তাদের ধ্যান ধারণা বা ইমেজগুলো কালেক্ট করে, যেটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। এই কবিতাতেও আমরা বেশ কিছু ইমেজ দেখতে পাবো, যে ইমেজগুলো ইয়েটসের ভাষায় তিনি পেয়েছেন এই সমগ্র দুনিয়া থেকে। এবং এই ইমেজগুলোর মধ্যে কিছু ওই আধ্যাত্মিক বিষয় বা কিছু অবাস্তবতার চিত্রও কিন্তু আমরা পাবো, যেটা আমাদের চোখে অবাস্তব লাগলেও আমাদের ইয়েটসের চোখের কিন্তু মোটো অবাস্তব ছিল না। তাহলে বলতে গেলে মোটামুটি এই কবিতার ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট এবং কোন কনসেপ্টের উপর ভিত্তি করে লেখা সেগুলো আমরা জানলাম। সেকেন্ড কামিং নামটার পেছনে কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে এই কবিতায়, তার কিছু নিশানা আমরা পাবো। এইবার চলো আমরা একে একে লাইন ধরে ধরে প্রত্যেকটা লাইন একেবারে তোমাদের কাছে ক্লিয়ারলি বাংলা অর্থ সহযোগে ব্যাখ্যা করব। এবার যদি আমরা স্ট্যানজা 1 লাইন 1 and 2 দিকে তাকাই, তবে তার আগে একটা কথা বলে দিই, তোমাদের কবিতাটা কিন্তু মূলত দুটি স্ট্যানজায় বিভক্ত। প্রথম স্ট্যানজায় রয়েছে 8টি লাইন এবং দ্বিতীয় স্ট্যানজায় রয়েছে 14টি লাইন। কবিতা পড়া হয়ে গেলে এই কবিতার স্ট্রাকচার সম্বন্ধে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং এই কবিতা প্রথম কবে পাবলিশ হয়েছিল, কোথায় পাবলিশ হয়েছিল, এই জিনিসগুলো কিন্তু আমরা এই কবিতার স্ট্রাকচার আলোচনা করতে গিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এখন চলো আমরা লাইন ধরে প্রত্যেকটা লাইন পড়ে নিই। Turning and turning in the widening gyre, the falcon cannot hear the falconer.
প্রথমেই একটা রেভলিউশনারি লাইন বলে উঠছেন কবি, অর্থাৎ বলে উঠছেন যে টার্নিং অ্যান্ড টার্নিং, ঘুরতে 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 ওয়াইডেনিং জায়ার, একটা ক্রমাগত চওড়া হতে থাকা জায়ার। জায়ার মানে হচ্ছে গিয়ে ঘূর্ণন গতি। অর্থাৎ একটা ছবি তোমাদের দেখাই, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো, এই যে ছবিটা রয়েছে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ, সেই ছবিতে দেখতে পাচ্ছ একটা পাখি যে কিনা এই নিচের অংশ থেকে ওড়া শুরু করেছিল, সে কিন্তু এখন আস্তে 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 এইভাবে ঘুরতে ঘুরতে যত উপরে উঠছে তার এরিয়া বা রেডিয়াসটা কিন্তু বাড়তে থাকছে এবং একটা সময় উড়ে বহু উপরে উঠে যাচ্ছে। এই ধরনের ওরা যে গতি, সেটাকে বলা হয় জায়ার বা ঘূর্ণন গতি। অর্থাৎ কবি বলছেন টার্নিং অ্যান্ড টার্নিং, অর্থাৎ ঘুরতে ঘুরতে এরকম ওয়াইডেনিং জায়ারের মধ্য দিয়ে উড়ে যাচ্ছে কে? দ্য ফ্যালকন। ফ্যালকন মানে বাজ পাখি। এবং যে ফ্যালকন এখন আর শুনছে না তার ফ্যালকনার অর্থাৎ মালিকের আদেশ। এটা ছিল প্রথম দুটো লাইনে অর্থ। এবার এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি দেখতে পাবো? দেখো, বলা হচ্ছে ঘূর্ণন বা জায়ার একটি সর্পিল বা ঘূর্ণি প্রতীক, যা ইয়েটসের মতে এটা একটা ঐতিহাসিক চক্র। ঐতিহাসিক চক্র মানে এই যে ঘূর্ণন গতিটা যেখান থেকে শুরু হয়েছিল, সেখান থেকে শুরু হয়েছিল আমাদের ইতিহাস, এবং এই ইতিহাস ক্রমাগত আস্তে 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 চওড়া হচ্ছে। অর্থাৎ আস্তে আস্তে এই ইতিহাস কেন্দ্র থেকে বাইরের দিকে ছড়িয়ে পড়ছে, ওই অনেকটা অপকেন্দ্রিক বলের মতো। এবং যত বাইরের দিকে ছড়িয়ে পড়ছে তত দেখো কিন্তু এর কন্ট্রোল হারিয়ে যাচ্ছে। কি বলা হচ্ছে? বারবার ঘুরছে। এই শব্দটি সমাজের একটা নিয়ন্ত্রণহীনতা বা বিশৃঙ্খলাকে বোঝাচ্ছে। দেখো, যত গতিটা বাইরের দিকে চলে যাচ্ছে তত তো নিয়ন্ত্রণের বাইরের দিকে চলে যাচ্ছে, কারণ যত তুমি জিনিস ছড়িয়ে ফেলবে সেই জিনিস তত কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে। এটি সমাজের বিশৃঙ্খলা ও মনুষ্য সমাজের যোগাযোগের ভাঙনকে উপস্থাপন করে। অর্থাৎ দেখো, যত বাইরের দিকে চলে যাচ্ছে তত মানুষে মানুষে সংযোগ কিন্তু আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। অন্যদিকে বাজ পাখি পালক বা বাজ পাখির যিনি মালিক অর্থাৎ ফ্যালকনার, তাকে এখানে নিয়ন্ত্রণ বা কর্তৃত্বের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ তিনিই কিন্তু বাজ পাখিটাকে ধারণ করে রাখেন, তাই তিনি নিয়ন্ত্রক। এবং বাজ পাখি এমন একটা সমাজকে নির্দেশ করছে বা সভ্যতাকে নির্দেশ করছে যা ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রথমেই বলেছিলাম আমাদের সেকেন্ড কামিং কবিতায় কবি যে দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরেছেন সেগুলো তৎকালীন দিনে যেমন সত্য ছিল, আজকের দিনে দাঁড়িয়েও এগুলো ধ্রুব সত্য। দেখো, দিন দিন সমাজ আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে, সমাজ অনেক বেশি উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, আমরা অনেক বেশি উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছি। আমরা বারবার ভুলে যাচ্ছি মানুষ একটি সমাজবদ্ধ জীব, শৃঙ্খলতা মাধ্যমেই কিন্তু মানুষকে বেঁচে থাকতে হবে। আদারওয়াইজ এইভাবে চারিদিকে বিচ্ছিন্ন হতে হতে কখন যে আমরা দূর প্রান্তে ছিটকে পড়বো তা আমরা নিজেরাও কেউ জানি না। এবং আস্তে আস্তে সত্যিই দেখো ফ্যালকনার কিন্তু আর ফ্যালকনের উপর কন্ট্রোল রাখতে পারছে না। আবার ইনডাইরেক্টলি যদি ভাবতে যাই, এখানে ফ্যালকনার মানে কিন্তু ঈশ্বরের কথা বলা হয়েছে, দ্য সুপ্রিম গড। এবং ফ্যালকন বলতে এই মনুষ্য সমাজকে বোঝানো হয়েছে। আজ দেখো, আজকের দিনে দাঁড়িয়ে আস্তে আস্তে ঈশ্বর বলো বা আল্লাহ বলো বা অন্যান্য যে কোনো ধর্মের যে কোনো ঈশ্বরের কথাই বলো না কেন, সকলের প্রতি মানুষের বিশ্বাস যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। মানুষ নিজেকেই সর্বোচ্চ ক্ষমতা বলে দাবি করার চেষ্টা করছে এবং মানুষ ভুলে যাচ্ছে যে ফ্যালকনার তাদের একজন কেউ আছে। তাই আস্তে আস্তে সত্যিই দেখো ঈশ্বর যেন এই ফ্যালকন বা মনুষ্য সমাজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলছে, এবং যার ফলস্বরূপ কিন্তু আমাদের কি একদিন ভোগ করতে হবে। আমরাই একদিন হয়তোবা চারিদিকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যাব। এই ফ্যালকন নিজেও জানে না ওই সুদূর আকাশে একবার উড়ে যাবার পর সে নিয়ন্ত্রণহীন হয়ে যেতে পারে। আমাদের সমাজও হয়তোবা একদিন এমন নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে। এর পরের দুটো লাইনে কি বলা হচ্ছে দেখি। পরের দুটো লাইনে বলা হচ্ছে, দেখো, থিংস ফল অ্যাপার্ট, অর্থাৎ জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে থাকছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, কেন্দ্র আর ধারণ করতে পারছে না। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, নৈরাজ্য গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। লাইনটার অর্থ যদি আমরা ব্যাখ্যা করি বা বিশ্লেষণ করি কি দেখতে পাবো? এই লাইনটার মানে হলো যে সামাজিক বিভিন্ন মাধ্যমগুলো যেমন আইন কানুন শৃঙ্খলা মূল্যবোধ বা একটি সমাজকে পূর্ণতা দেয়। দেখো, সমাজে যদি আইন শৃঙ্খলা নিয়ম কানুন না থাকে সমাজটা তো উচ্ছৃঙ্খল হয়ে যাবে। চোর ডাকাত খুন রাহাজানি পরিমাণ বেড়ে যাবে এবং দিনে দিনে আমাদের সমাজে কিন্তু বাড়ছে। সমাজের নিয়ম শৃঙ্খলা আছে তার সত্ত্বেও কিন্তু বাড়ছে, কারণ এই নিয়ম শৃঙ্খলা বা আইন কানুনকে ঠিক যতটা
করা হওয়া দরকার ততটা কিন্তু করা এই সমাজ করে তুলতে পারছে না, কিংবা রাদার আমরা বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে রক্ষকরাও কিন্তু ভক্ষকের ভূমিকা পালন করছে, যে কারণে সমাজ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, চুরি ডাকাতি খুন রাহাজানি পরিমাণ বাড়ছে। প্রত্যেকটা সমাজেই কিছু নিয়ম, আইন শৃঙ্খলা, মূল্যবোধ কাজ করে, এইগুলো কি কিন্তু সমাজকে পূর্ণতা দেয়, এবং এইগুলো যদি আস্তে আস্তে হারিয়ে যায় তাহলে কিন্তু সমাজ ভেঙে পড়ে। কেন্দ্র বা সেন্টার বা মূল্যবোধ সেটা কিন্তু এই সিস্টেমটাকে ধরে রাখে। দেখো মানুষের মধ্যে থেকে দিন দিন আজ মূল্যবোধ হারিয়ে যাচ্ছে, মানবিকতা হারিয়ে যাচ্ছে। মানুষের মধ্যে মূল্যবোধ বা মানবিকতাই যদি না থাকে তাহলে মানুষকে রুখবে কে? একজন মানুষ আরেকজন মানুষকে অত্যাচার করছে, মারধর করছে, তার আগে ওই মানুষটার মনে যদি মূল্যবোধ বা মানবিকতা থেকে থাকতো, তার জন্যে যাকে সে আহত করছে তার প্রতি তার ন্যূনতম মায়াবোধ হতো। কিন্তু মানুষের মন থেকে এই মূল্যবোধ মানবিকতাগুলো হারিয়ে যাচ্ছে, যে কারণে মানুষ অনায়াসে ক্রাইম করে বসছে। অর্থাৎ সেন্টার বা মূল্যবোধ কিন্তু আর আমাদের ধরে রাখতে পারছে না। মানুষ আজ আর মানুষ নেই, পশুতে পরিণত হয়েছে। চরম বিশৃঙ্খলা এই শব্দটি সমাজের একটি আইনহীনতার দিককেই বোঝায় এবং বিশৃঙ্খলার অবস্থাকে বোঝায়। এটি একটি সামাজিক নিয়ম এবং শাসনের সম্পূর্ণ ভাঙনের ইঙ্গিত। বিশৃঙ্খলতা কিসের ইঙ্গিত? সমাজ ভেঙে পড়েছে। চারিদিকে আজকাল এই গুন্ডা মাস্তানদের পরিমাণ কেন বাড়ছে? কারণ আইন শৃঙ্খলা, মূল্যবোধ তাদেরকে ধারণ করে রাখতে পারছে না। সেন্টার, একটা রাষ্ট্রকে ধরে রাখতে গেলে একটা সুশৃঙ্খল আইন ব্যবস্থার প্রয়োজন হয়, সেটাই আমাদের সেন্টার। সেই সেন্টারটাই কিন্তু আজ এই সমাজ বিরোধী ব্যক্তিদেরকে কন্ট্রোল করতে পারছে না। তার কারণ এরা মাথা চাড়া দিয়ে উঠছে, এরা ফ্যালকন হয়ে গেছে, আজ তারা ফ্যালকনারকে মানছে না। এটাই হয়ে উঠছে সমাজের পরিণতি। দেখো আমাদের ইয়েটস যে পরিস্থিতিতে লিখছেন সেই সময়ের পরিস্থিতি কেমন ছিল দেখো। বিশ্বযুদ্ধ হচ্ছে, রাশিয়ান রেভলিউশন হচ্ছে, চারিদিকে তো সবাই বিদ্রোহ ঘোষণা করছে। তার মানে সেন্টার অর্থাৎ যার ক্ষমতাটাকে ধারণ করে রাখার কথা সে কিন্তু ধারণ করতে পারেনি। এবার কি বলা হচ্ছে দেখো, এটা একটি সামাজিক ও নিয়ম শাসনে ভেঙে দেওয়ার ইঙ্গিত দেয়। কবিতাটি লেখা হয় 1919 সালে, যেটা আমি তোমাদের আগেও বলেছি। তখন সবে সবে বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, কিন্তু অন্যদিকে তখন রাশিয়ান রেভলিউশন তুঙ্গে উঠে গেছে। তাই হয়তো কবি এই চরম বিশৃঙ্খলতার কথাটা বলেছেন। অর্থাৎ দেখো যুদ্ধ শেষ হয়েছে, তাও কিন্তু কাউকে দমানো যাচ্ছে না, তাও কিন্তু কাউকে শান্ত করে রাখা যাচ্ছে না। সেন্টার কিন্তু আর ধরে রাখতে পারছে না লোকজনদেরকে, আবার রাশিয়ান রেভলিউশন শুরু হয়ে যাচ্ছে। তাহলে এই চারিদিকে তো একটা ভয়াবহ কেওটিক সিচুয়েশন সৃষ্টি হয়েছে, এবং এই কেওটিক সিচুয়েশনের কথাটা মাথায় রেখেই হয়তোবা কবি এই চরম বিশৃঙ্খলার কথাটা উল্লেখ করেছেন, যেটা কবির সমসাময়িক প্রেক্ষাপটের জন্য সত্য, এবং আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়েও সেটা ভিন্নভাবে হলেও সত্য। এরপরে চলো পরের লাইনটা, অর্থাৎ লাইন নাম্বার 5 এবং 6। The blood dimmed tide is loosed, and everywhere the ceremony of innocence is drowned. অর্থাৎ রক্তস্নাত ঢেউ যেন চারিদিকে বয়ে চলেছে। Everywhere the ceremony of innocence is drowned. নিষ্পাপতা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি তাই। কবি যে সময় কবিতাটা লিখছেন 1919-এর প্রেক্ষাপটে সমাজে শুধু কিন্তু নৃশংসতা ছেয়ে গেছে। চারিদিকে শুধু খুন খুন আর রাহাজানি, চারিদিকে শুধু বোম অস্ত্রের আওয়াজ। কবি যেন স্নিগ্ধতা, প্রকৃতির আওয়াজ আর খুঁজে পাচ্ছেন না। প্রকৃতি যেন ধ্বংস হয়ে গেছে, প্রকৃতি যেন নিজেকে হারিয়ে ফেলেছে এদের সামনে। কবি এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাই বলছেন যে চারিদিকে শুধু রক্তের বন্যা বয়ে যাচ্ছে। কারণ আমরা দেখেছি প্রথম বিশ্বযুদ্ধে 20 মিলিয়ন লোক মারা গেছেন, তারপরে রাশিয়ান রেভলিউশনে 7 to 12 মিলিয়ন লোক মারা যাচ্ছেন। তাহলে এত সংখ্যক মানুষের রক্ত চারিদিকে বয়ে যাচ্ছে, এই রক্ত যদি একত্রিত হবে বয়ে চলে তাহলে সেটা একটা নদীরই সৃষ্টি করে দিতে পারে। দুনিয়া জুড়ে রক্তের সমুদ্রের ঢেউ বয়েছে, চারিদিকে শুধু রক্ত আর রক্ত। ইনোসেন্স, নিষ্পাপ মানুষরা কিন্তু আর সেখানে স্থান পাচ্ছে না। নিষ্পাপতা সমাজের মধ্যে নেই, চারিদিকে শুধু ক্রুয়েলিটি আর ক্রুয়েলিটি। এই কথাটাই কবি এই দুটো লাইনে বলতে চাইলেন। এরপরে কি বলা হচ্ছে লাইন নাম্বার 7 এবং 8-এ দেখে নি। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন while the worst are full of passionate intensity। বলা হচ্ছে সমাজের যারা ভালো মানুষ তারা লুজ করে ফেলছে। কি লুজ করছে? অল কনভিকশন, অর্থাৎ নিষ্ক্রিয় হয়ে পড়ছে তারা।
অ্যান্ড হোয়াইল দ্য ওস্ট, যেখানে সমাজে যারা খারাপ মানুষ আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, তারা কি করছে, আবেগের সঙ্গে তাদের খারাপ কাজ চালিয়ে যাচ্ছে। অর্থাৎ এই সমাজে যারা ভালো মানুষ তারা আর স্থান পাচ্ছে না, খারাপরাই মাথা চারা দিয়ে উঠছে, তারাই শাসন চালাচ্ছে এই দেশটাকে। দেখো কবি এটাকে যদি, যে লাইনটা বলেছেন সেটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি দেখতে পাবো, এই লাইনটাতে বোঝানো হয়েছে বা দেখানো হয়েছে যে ভালো মানুষের নৈতিক অচলাবস্থা এবং খারাপ মানুষদের উগ্র আগ্রাসন, এই দুটোর মধ্যে যে একটা পার্থক্য সেটা কিন্তু এই দুটো লাইনে দেখানো হয়েছে। এটি আমাদের বর্তমান সমাজের একটা অচলাবস্থাকে তুলে ধরে, যেখানে ভালো মানুষ যাদের নেতৃত্ব দেওয়ার কথা তারা কিন্তু আজ সিদ্ধান্তহীন, আর যারা সমাজের সব থেকে খারাপ মানুষ তারা তাদের খারাপ কাজ আত্মবিশ্বাসের সঙ্গে অবলীলায় চালিয়ে যাচ্ছে। তীব্র আবেগ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিপজ্জনক উচ্ছ্বাস এবং উন্মাদনাকে তুলে ধরে। এক্স্যাক্টলি কবির সময়ে কবি দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু রক্ত আর রক্ত, সমাজে যারা নৃশংস তারাই কিন্তু হই হই করে উঠছে, তারাই কিন্তু অস্ত্র উঁচিয়ে তাদের ক্ষমতার দম্ভ জারি করে যাচ্ছে। তাহলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যারা নিরীহ মানুষ, যাদের কোনো দোষ ছিল না, তারা তো একের পর এক হত্যা হয়েছে। এটা তো কবির সময় প্রেক্ষাপট। বর্তমান দিনে প্রেক্ষাপটের উপর দাঁড়িয়েও তো আমরা একই জিনিস দেখতে পাবো। দেখো তো, ভেবে দেখো, এই সমাজের কটা সুশিক্ষিত মানুষ সমাজকে শাসন করছে। আজকে সমাজের বা দেশের বা রাষ্ট্রের বা রাজ্যের ক্ষমতা কিন্তু অধিকাংশ অশিক্ষিতদের হাতে, এবং অধিকাংশ অশিক্ষিতরা এই রাজ্য বলো বা এই দেশ বলো, গোটা দেশটিকে পরিচালনা করছে কিসের দ্বারা? ক্ষমতার দম্ভের দ্বারা। ক্ষমতার বলে তারা হাত উঁচিয়ে অস্ত্র উঁচিয়ে শাসন করছে, বলছে ক্ষমতা আমার কাছে। তুমি শিক্ষিত তো কি হয়েছে, আমি অমুক নেতা, আমি অমুক ক্ষমতায় আছি, তুমি যতই একজন আইপিএস অফিসার হও বা আইএএস অফিসার হও, তুমি আমার মানে নিচে বা আন্ডারে আছো। তাহলে চারিদিকে কিন্তু আজও সেই ক্ষমতার দম্ভ, আজও সেই পদের বলে বলিয়ান ব্যক্তিরা কিন্তু সমাজের অঙ্গুলি হেলন করে যাচ্ছেন এবং সমাজটাকে চালিয়ে যাচ্ছেন। এবং এই সমাজের যত অরাজকতাময় কাজ বা যত খারাপ কাজ হয় সেগুলো তারা দম্ভের সঙ্গে সকলের সামনে করে যাচ্ছেন। তাহলে ফার্স্ট স্ট্যাঞ্জায় কবি এই জিনিসটাকে বোঝাতে চাইলেন যে সমাজের প্রেক্ষাপটে কি কি চলছে এবং কিভাবে সমাজ তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, কিভাবে সমাজ থেকে ইনোসেন্স, নিষ্পাপতা কিংবা ভালো মানুষগুলো মুছে যাচ্ছে, মাথা চারা দিয়ে উঠছে এই দাম্ভিক শক্তিগুলো, সেটা প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটেই হোক কিংবা রাশিয়ান রেভলিউশনের প্রেক্ষাপটেই হোক।